বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বহাল রাখলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ে বাকি ৫ আসামির যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। এত অল্প সময় উচ্চ আদালত থেকে রায় পাওয়া যাবে বলে আশা করেননি বলে জানান আবরারের ছোট ভাই আরবার ফায়াজ। রায় দ্রুত কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। তবে ন্যায় বিচার পাওয়া যায়নি বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিদের আইনজীবী। রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে আপিল বিভাগে আবেদন জানানো হবে বলে জানান তিনি। রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে বুয়েটের তৎকালীন ছাত্রলীগের নেতারা জড়িত ছিলেন। এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি ১ বছর আগের কথা ৫ আগস্ট আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দ্বিতীয় দফায় আরও ২৩৯ আসামির জামিন আবেদনের আদেশ আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দেওয়া হবে। এই আদেশ ঘিরে আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন বিডিআর জওয়ানদের স্বজনরা। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতের বিচারিক শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করেন। এ মামলায় গত ১৯ জানুয়ারি ১৭৮ জনের জামিন মঞ্জুর করে আদালত। দ্বিতীয় দফায় যারা জামিন আবেদন করেছেন তাদের অধিকাংশই হত্যা মামলায় যাবজ্জীবন অথবা বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া আসামি। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ২টি মামলা করা হয়। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছেন। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দ্বিতীয় দফায় আরও ২ শতাধিক আসামির জামিন আবেদন বিষয়ে আদেশ আজ নিম্ন আদালতের বিচারক এই আদেশ দেবেন। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, জামিন আবেদনের বিষয়ে আদালত কখন আদেশ দেবে এবং এ নিয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে তানিয়া, বিডিআরের হত্যাকাণ্ডের ঘটনায় মোট যে ৩টি মামলা দায়ের হয়েছিল, একটি সামরিক আইনের মামলা এবং আরও একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক মামলা। সেই বিস্ফোরক মামলায় আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে সেখানে আসলে সাক্ষ্য গ্রহণ এবং জামিন শুনানি হয়। সেই জামিন শুনানির জন্য আবেদন করা হয়েছিল। মোট ২৩৯ বিডিআর জওয়ানের জামিন আবেদন করা হয়েছিল এবং সেদিন জামিন শুনানির পরে বিচারক সেদিন আদেশটি দেননি। সে নিয়ে আজকের দিনটি ধার্য করেন আদেশের জন্য। তো পরবর্তীতে আজকে আমরা সকাল থেকে এখানে বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারাও কিন্তু অপেক্ষমান আছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে আদালতের কাজ শুরু হয়নি এবং এই আদেশটি সেটি এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে এবং
আমরা আইনজীবীদের সাথে কথা বলেছিলাম। আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে যেহেতু রমজান মাস চলছে এবং সরকারি অফিসের সময়সীমা বিকেল 3টার পর পর্যন্ত, তো সেক্ষেত্রে তারা আশঙ্কা করছেন যে আজকে হয়তোবা সেই আদেশটি নাও ঘোষণা করা হতে পারে। তারা যেমনটি বলছেন যে আসলে এই যে তারা এবং পরিবারের সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন আসলে সেই আদেশটি দেয়া হবে, কেননা 239 জনের ভেতরে আমরা যেমনটি জানি যে আসলে এই 239 জনের ভেতরে হত্যা মামলার অনেক আসামি আছেন যারা আসলে তাদের যে নির্দিষ্ট সময়ের সাজা সেটি তারা কেটেছেন এবং এই বিস্ফোরক মামলার কারণে কিন্তু তারা আসলে কারামুক্ত হতে পারছেন না। অন্যদিকে দেখা গেছে যে আসলে অনেকে আসামি আছেন যারা আসলে হত্যা মামলায় নাম নেই, কিন্তু আসলে এই বিস্ফোরক মামলায় নাম থাকার কারণে তারাও কিন্তু আসলে কারামুক্ত হতে পারছে না। তবে তারা দীর্ঘ সময় কিন্তু আসলে কারাগারে রয়েছেন। তো সেসব আসামিরা কিন্তু আসলে মূলত এই জামিন আবেদন করেছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে এই যে আদেশের যে ঘোষণা সেটি আসলে দেয়া হয়নি। তো পরবর্তীতে হয়তোবা আদেশ যদি আজকে দেয়া হয় তো পরবর্তীতে হয়তোবা আমরা জানাতে পারবো যে আজকে মোট কতজনের জামিন দেয়া হলো। তানিয়া, অসংখ্য ধন্যবাদ নিবেশা। নিশ্চয়ই আমরা ফিরবো যদি এখন পর্যন্ত আসলে সময় আছে। আপনি যেমনটা বলছিলেন রমজানের কারণে সরকারি অফিসের একটি নির্দিষ্ট সময় আসলে বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে যদি এই বিচারিক কার্যক্রম শুরু হয় তখন নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা তথ্য জানবো। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী নিবেশা ছিলেন আমাদের সাথে। যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে 23 জেলায় 74টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব এলাকায় দায়িত্ব পালনকারীদের ভাতা নির্ধারিত হারের চেয়ে 1.5 গুণ বেশি দেওয়া হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত লোকবলের ভাতা নির্ধারণের জন্য দুর্গম এলাকার বিষয়টি নিয়ে আলোচনার পর ওই সিদ্ধান্ত এসেছে। এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া পার্বত্য, হাওর, দ্বীপ অঞ্চল ও সমতল ভূমির যোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে ভবিষ্যতে দুর্গম এলাকার তালিকা শ্রেণীভিত্তিক করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে এবার আন্তর্জাতিক মানের নির্বাচন হবে বলে আশা করছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর অতীতের সব অনিয়ম ভুলে এবার সুষ্ঠু নির্বাচন করার কথা জানিয়েছেন সিএসির সাথে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মিলার বলেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে যে সংস্কার চলছে তাতে ইউর সমর্থন রয়েছে। এ সময় সিএসি জানান, ইউএনডিপির সাথে সমন্বয় করে ইউ বাংলাদেশের নির্বাচনে সহায়তা করবে। নির্বাচনের প্রার্থীদের এজেন্ট, পুলিশ অফিসার, প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান সিএসি। এছাড়া রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণের বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানান তিনি। এবার ইসি খুব স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করবে এবং কোনো লুকোচুরি করা হচ্ছে না বলেও মন্তব্য করেন সিএসি। is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি, এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান, এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়েছেন। তা আমরা বলছি যে আমরা উইল কন্টিনিউ দি ডায়ালগ উইথ দেম, এবং আমরা উইল রিফ্লেক্ট অন হোয়াট উই নিড অ্যাকচুয়ালি in finer details, then we will share with them. 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রোববার সকাল 9:55 তাকে বহন করে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। যাওয়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে
কথা বলেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে প্রায় 7 বছর পর বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। শুক্রবার তিনি কক্সবাজার সফর করেন। সেখানে প্রধান উপদেষ্টা সহ উখিয়ার প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেন। সফরের তৃতীয় দিনে ঢাকায় ব্যস্ত সময় কাটান গুতেরেস। এদিন জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। পরে সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে ছিলেন আন্তোনিও গুতেরেস। আয়করের এক যুগ্ম কমিশনারের বিলাসী জীবনের গল্প এখন টক অফ দ্য এনবিআর। মাসে 80,000 টাকা বেতন পাওয়া এই কর্মকর্তা থাকেন দেশের সবচেয়ে বিলাসবহুল এলাকা বারিধারার কূটনৈতিক জোনে প্রায় 12 কোটি টাকার ফ্ল্যাটে। শাহ মোহাম্মদ মারুফ নামের ওই কর্মকর্তা নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদ গড়েছেন ঢাকাসহ বিভিন্ন স্থানে। ব্যাংকেও রেখেছেন কোটি টাকা। এখন নিজের দপ্তরে তদন্তের মুখে শাহ মারুফ। রুহুল আমিনের অনুসন্ধান। গুলশানে কূটনৈতিক এলাকা বাড়িধারার 11 নম্বর সড়ক। দৃষ্টিনন্দন 10 তলায় এই ভবনটির নাম বিটিআই উইন্ডফ্লাওয়ার। এর 7 তলায় থাকেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর যুগ্ম কমিশনার শাহ মারুফ। প্রায় 108 কাঠা জমিতে নির্মিত এই ভবনের প্রতিটি তলায় ইউনিট মাত্র একটি, আয়তন 3200 বর্গফুট। সংশ্লিষ্টদের হিসাবে ভবনটির প্রতি বর্গফুট জায়গার দাম 40,000 টাকা। সেই হিসাবে ফ্ল্যাটটির দাম হয় প্রায় 12 কোটি টাকা। 2.5 বছর আগে এটি স্ত্রীর নামে কেনেন তিনি, যদিও এখনও নিবন্ধন হয়নি। স্যার প্রায় 2-2.5 বছর এখানে আর ফ্যামিলি নিয়ে আর কি থাকে। প্রশ্ন উঠতে পারে মারুফের স্ত্রী সাদিয়া আফরিন পারিবারিক সূত্রে ফ্ল্যাটটি পেয়েছেন কিনা। আয়কর নথি বলছে সাদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি আবাসন কোম্পানিতে চাকরি করেন। আমরা খোঁজ নেই সেই কোম্পানিতে। কর্মকর্তারা জানান সাদিয়া বছর খানেক আগে চাকরি ছেড়েছেন। কর্মরত ছিলেন বিক্রয় বিভাগে, সবশেষ পদ সহকারী ম্যানেজার। আর আয়কর নথিতে সাদিয়ার সম্পদ 1,78,00,000 টাকা। শাহ মারুফ এখন কর্মরত সিরাজগঞ্জ কর সার্কেলে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অপারগতা জানান তিনি। শাহ মারুফের আয়কর নথিতে মোট সম্পদের পরিমাণ 4 কোটি টাকার বেশি। চাকরি ছাড়া আর কোনো আয় নেই। অথচ 28তম বিসিএস এর মাধ্যমে চাকরি শুরু করে 5ম গ্রেডে আসা একজন কর্মকর্তা সরকার থেকে বেতন ভাতা পেয়েছেন 80 লাখ টাকা প্রায়। পূর্বাচলের রূপগঞ্জ অংশের গোলাপ মৌজায় মারুফ ও তার 2 ভাইয়ের নামে 15 কাঠা জমি পেয়েছে এনবিআর-এর কর গোয়েন্দা। কর্মকর্তারা জানান উত্তরায় 15 নম্বর সেক্টরে 3 কাঠা জমি আছে মারুফের। আর নিকুঞ্জে বোনের নামে কিনেছেন 3 কাঠার প্লট। স্বামী স্ত্রী দুজনের নামে আছে 2টি গাড়ি। স্ত্রীর গাড়ির দাম 80 লাখ টাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতেও সম্পদ গড়ার অভিযোগ শাহ মারুফের বিরুদ্ধে। প্রচলিত আইন অনুযায়ী যদি কাজ করেন তাহলে তো অবৈধ সুযোগ নেওয়ারও সুযোগ নাই, কেউ অবৈধ সুবিধা তাকে দিবেও না। আইনকে পাশ কাটিয়ে যখনই চলার চেষ্টা করবে তখনই অবৈধ সুযোগ সুবিধা পাওয়া বা দেওয়ার প্রশ্নটি আসতে পারে। কর্মকর্তাদের অভিযোগ গোপালগঞ্জের পরিচিতিতে দাপটের সঙ্গে চাকরি করেন শাহ মারুফ। পোস্টিং পান গুরুত্বপূর্ণ সার্কেলে। করদাতাদের কর ফাঁকি দিতে সহযোগিতা করে আয় করেছেন অঢেল অবৈধ সম্পদ। রুহুল আমিন, 71, ঢাকা। দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক নারী নির্যাতনের দ্রুত বিচার হলে নির্যাতনের হার কমে আসবে বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রবিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার এক শিশুকে দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। গত সরকারের সময় অনেক গণধর্ষণের বিচার না হওয়ায় এসব অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেন আফরোজা আব্বাস। অপরাধ কমাতে প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা দরকার বলেও জানান তিনি। দলের নেতাকর্মীদের নির্যাতিত প্রতিটি পরিবারের পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন বলেও জানান আফরোজা আব্বাস। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের শৈলকুপায় দেবতলা ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক রিপন কাজী পলাতক রয়েছে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। অন্যদিকে অভিযুক্তদের পরিবারের দাবি তারা ষড়যন্ত্র শিকার। এই ঘটনায় উপজেলার দেবতলা গ্রামের মানুষ ও স্বজনেরা বিচারের দাবিতে ফুঁসে উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত রাজীব হাসানের প্রতিবেদনে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রাম। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কৃষক কন্যাকে নিজের বাসায় ডেকে নিয়ে যায় তার সহপাঠী। এ সময় সহপাঠীর চাচা রিপন কাজী ছিলেন বাড়িতে। একসময় নিজ ভাতিজিকে বের করে দিয়ে ভাতিজির বান্ধবীকে ঘরে আটকে ধর্ষণ করে রিপন কাজী। পরে কিশোরীকে গলায় ছুরি ধরে ঘটনা কাউকে না জানানোর জন্য বলা হয়। ৩রা মার্চ এই ঘটনার পর ভয়ে পরিবারের কাউকে জানায়নি কৃষক কন্যা। অভিযুক্ত রিপন আবারও কিশোরীকে দেখা করার কথা বললে সে তার পরিবারকে ধর্ষণের কথা জানিয়ে দেয়। 14 মার্চ এই ঘটনা জানাজানি হলে বাড়ি থেকে পালায় রিপন। ছুরি বের করে বলেছিল, এটা দেখেছিস, এই যে যদি তোর বাবা মারে বলিস তাহলে আমি তোরে জবাই করে কুচুরি পানা তোলে রেখে দেবো না। ভিন্নতম জঘন্য কাজটা হয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মেয়ের ধর্ষণ করেছে, অতি তাড়াতাড়ি পুলিশ গ্রেপ্তার চাই। তা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান শৈলকুপার নির্যাতিত মেয়েটির চিকিৎসা চলছে। আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ব্যাপারে মামলা হয়েছে রিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আসামিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পরবর্তী পরীক্ষা নিরীক্ষা চলছে, এরপরে আসলে জানা যাবে তার সঠিক বয়স এবং সে সত্যি ধর্ষণের শিকার হয়েছে কিনা। এদিকে অভিযুক্তর পরিবারের দাবি রিপনের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্রের কথা পুরো আল্লাহ জানে, আমি কিছুই বাবা জানি না। আমার হাজবেন্ড জোর গলায় বলেছে যে মেডিকেল করুক, ওরা মেডিকেল করুক। এলাকাবাসী ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে, যাতে একটাতে 10টা ভয় পায় আর বড় শাস্তি এটি হয়। 10 জনে বলেন উপযুক্ত বিচার হোক। এরই মধ্যে মেয়েটির বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। হাসান আহমেদ, ৭১। নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে বড়াইগ্রামের মাসিন্দা পশ্চিমপাড়া গ্রামের ওই মেয়েটিকে বাড়িতে ডেকে 2 জন ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আমবাগান থেকে তাকে উদ্ধার করে এবং থানায় অভিযোগ করে। পরে ধর্ষণের অভিযোগে মনির হোসেন ও কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার সকালে মেয়েটির বাবা অভিযোগকে মামলা রূপান্তর করলে তাদের গ্রেফতার দেখানো হয়। ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে 2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা, যার জন্য সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে জেলের মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশকে। কিন্তু জ্বালানির পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তারা নদীতে নিয়মিত টহল দিতে পারছেন না। এতে উপেক্ষিত হচ্ছে অভিযান কার্যক্রম। আলামিনের তথ্য ছবিতে বিস্তারিত। দেশের 5টি অভয়াশ্রম এলাকায় মার্চ এপ্রিল 2 মাস জাটকার বিচরণ বেশি থাকে, যে কারণে এই সময় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, মজুদ, পরিবহন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকে। আর এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। তাদের অভিযোগ, সরকার তাদের অভিযান পরিচালনা করার জন্য যে পরিমাণ জ্বালানি বরাদ্দ দেয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাদের দাবি, প্রতি ঘন্টায় ন্যূনতম একটি স্পিডবোট পরিচালনায় 40 থেকে 60 লিটার জ্বালানি লাগে। আর তাদের জন্য প্রতিদিনের গড় বরাদ্দ হচ্ছে 8 থেকে 10 লিটার। 4টা টহল পানির জন্য দৈনিক অন্তত আমার কাছে মনে হয় যে দৈনিক অন্তত 150 লিটার তেল হলেও আমি অন্তত 4টাকে আমি চলমান রাখতে পারবো ইনশাল্লাহ। তো যেটা পাই সেটা একটু কম। চাঁদপুর নৌ থানায় একটি স্পিডবোট থাকলেও সেটিও অকেজো, যে কারণে দিন ও রাতে তাদের 2টি করে 4টি স্পিডবোটই ভাড়া নিয়ে অভিযান পরিচালনা করতে হয়, যেখানে 200 সিসি একটি বোট প্রতি ঘন্টায় 60 লিটার জ্বালানি এবং 2টি ইঞ্জিন অয়েল লাগে। আমাদের 200 সিসি বোট প্রতি ঘন্টায় 60টা তেল খায়। মোবিল দেওয়া লাগে 1.5 লিটার, 40টা লাগে। আর যদি মানুষ বেশি হয়ে যায় তাহলে 45টা তেল যায় স্পিডবোটে। পুলিশ সুপারও বলছেন, নৌ অঞ্চলের একটি থানা ও 11টি ফাঁড়ির জন্য মাসিক বরাদ্দ হচ্ছে 3000 লিটার। 75 সিসি স্পিডবোট দিয়ে 3 ঘন্টা অভিযান পরিচালনা করা হলে তাতেও কমপক্ষে 140 লিটার জ্বালানির প্রয়োজন হয়।
3 ঘন্টা অভিযান পরিচালনা করি, সেক্ষেত্রে আমাদের সর্বমোট 140 লিটারের মতো তেল বরাদ্দের প্রয়োজন হয়। তো আমাদের সব অঞ্চলগুলোতে আসন্ন অভিযানে যে পরিমাণ তেল দরকার তার তুলনায় আমাদের বরাদ্দ খুবই অপ্রতুল। মৎস্য বিভাগ বলছে অভিযান আরো সফল করার জন্য জ্বালানি বরাদ্দ ও লোকবল বাড়ানো গেলে টহল আরও বৃদ্ধি করা যাবে। আমরা যে অভিযান পরিচালনা করছি তা সন্তোষজনক, তবে আরও যদি তেলের বরাদ্দ এবং লোকবল বৃদ্ধি করা যায় তাহলে আমরা আরও টহল বৃদ্ধি করতে পারবো এবং আমাদের অভিযান আরও বেশি ফলপ্রসূ হবে। গত 5 আগস্ট চাঁদপুর নৌথানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর কাজ চালানোর উপযোগী করা হলেও থানায় হাজতখানা প্রস্তুত হয়নি। এছাড়াও অভিযানের সময় জেলা ও উপজেলা টাস্ক ফোর্সের অভিযানে আটক জেলেদের থানায় ও আদালতে আনা নেয়ার জন্য পরিবহন সংকটও রয়েছে। আব্দুল আল মামুন, ৭১। রংপুরে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে অভিজাত শপিং মল, সব জায়গায় পছন্দের জুতসই পোশাক বেচাকেনা চলছে। পরিবারের সবার কাপড় এক দোকানে পেতে ক্রেতা সাধারণ ঝুঁকছেন বাহারি নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলোতে। শুধু ব্র্যান্ড সারা শোরুমে 5 থেকে 6 হাজার কাপড় বিক্রি হচ্ছে। শাহবাজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঈদে পণ্য বিক্রি বাড়াতে রংপুরের বেশ কয়েকটি অভিজাত বিপণী বিতান, শপিং মল ও ব্র্যান্ডের শোরুমগুলোকে আলো ঝলমলে নতুন রূপে সাজানো হয়েছে। বাহারি পোশাক, নিত্য নতুন ডিজাইন, সবাই ব্যস্ত বেচা বিক্রিতে। নগরীর জাহাজ কোম্পানির মোড়ে অভিজাত বিপণী বিতান সারা তাদের সাধ্যমতো নতুন চকচকে বাহারি ডিজাইনের পোশাক তুলেছেন শোরুমে। ক্রেতারাও আউটলেটে ঘুরে দেখার পাশাপাশি কিনছেন পছন্দের পোশাক। সারাতে প্রোডাক্টের মান ভালো, বরাবরের মতো বিভিন্ন হরেক রকমের আইটেম পাওয়া যায়। বাচ্চারাও খুব আরামি পছন্দ করে, ভালো লাগে। সব মিলে সারা ড্রেস সব কিছু ভালো কালেকশন। নিয়ে টপস আইটেম হলো আমার ভালো লাগে, কমফোর্টেবল লাগে এগুলা। কাপড় তো পোশাকের কোনো সমস্যা নাই, আছে আর কি, যার যেটা যেভাবে ক্রয় ক্ষমতার মধ্যে মিলতেছে। ক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সব বয়সী মানুষের তৈরি পোশাক পাচ্ছেন এক ছাদের নিচে। সুলভ মূল্যে ভালো মানের পোশাক পেয়ে তারা উচ্ছ্বসিত। ভালো কাপড়, ভালো কাপড়ের মান ভালো। আমাদের মধ্যে মধ্যবিত্তদের মধ্যে এই মোটামুটি একটা বাজেটের মধ্যেই কেনা যায় আর কি। সারার জিনিসপত্র ভালো, ওই জন্য আমরা এখানে আসছি সারাতে কেনাকাটার জন্য। পোশাক ব্যবসায়ীরা বলছেন সুতার দাম ও এখনও ডলারের দাম বাড়তি থাকায় এর প্রভাব পড়ছে কাপড়ের দোকানে। অন্যদিকে দোকান ভাড়া ও শ্রমিকের মজুরি বেড়েছে, সেজন্যই অনেকে পোশাকের দাম 5 থেকে 25% পর্যন্ত বাড়িয়েছেন। গতবারের তুলনায় এবারে আমাদের সারাও মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। আর আমাদের বিভিন্ন অফার এবারে আছে, যেমন বিকাশে 300 টাকা ক্যাশব্যাক আছে, আমাদের বাংলা লিঙ্ক, জিপি স্টার ও বিএলই কিছু ব্যাংকের কার্ডের মধ্যে 10% ডিসকাউন্ট আছে। এবারের ঈদে নতুন পোশাকের চাহিদা সবচেয়ে বেশি, বিশেষ করে অর্ধেক রোজার পর পাইকারি বাজার জমে ওঠে। খুচরা পর্যায়ে রোজা শুরু থেকে বিক্রি বাড়ে, আর শেষ দিকে ব্যবসা জমজমাট হয়ে ওঠে। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর।